ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিন প্রেসচেঙ্কো, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে আজকে বিকেলে আমার বৈঠক হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম বার্নস আমার হোটেল কক্ষে আজ বিকেলে সাক্ষাৎ করতে আসে। আজকে দ্বিপাক্ষিক যে সভাগুলো আমার হয়েছে সেখানে পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন। এই গেল বিভিন্ন কর্মসূচিতে আমার অংশগ্রহণের বিষয়। আর ৬৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের যে সভা হয়ে গেল তাতে বাংলাদেশের অর্জনগুলো বা সাফল্যের দিকগুলো কি কি। এবারে ৬৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং তার নেতৃত্বে আমাদের যে সামগ্রিক অংশগ্রহণ সেগুলো বাংলাদেশের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য এবং অর্জন এনে দিয়েছে। গণতন্ত্রের দাবিতে বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জনগণের উত্থানের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৬৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রস্তাবিত জনগণের ক্ষমতায়ন মডেলটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক বিশ্বব্যাপী গণতন্ত্র কায়েমে একটি কার্যকরী মডেল হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাওয়া এবং এই মডেলের উপর জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্থায়ীভাবে বাংলাদেশ কর্তৃক আনিত একটি এজেন্ডা ও রেজলিউশন স্থায়ীভাবে স্থান পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের পক্ষে সাউথ সাউথ অ্যাওয়ার্ডস 2011 ডিজিটাল ডেভেলপমেন্ট ফর ডিজিটাল হেলথ শীর্ষক পদকটি গ্রহণ, যা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের একটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের একটি বিরাট সাফল্য। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বিশ্ব নেতাদের সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার একমাত্র সরকার প্রধান হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখে পুনরায় জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সমূহ তার প্রতি শীর্ষ পর্যায়ে আন্তর্জাতিক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ রুরাল উইমেন শীর্ষক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নারীর ক্ষমতায়ন, বিশেষ করে পল্লী নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং এখানে ফুড সিকিউরিটিও একটি খুব বড় ইস্যু ছিল। তাছাড়া নারী ও শিশু বিষয়ক এভরি উম্যান এভরি চাইল্ড শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ও অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধান কর্তৃক নারী ও শিশু সংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের তথা বর্তমান সরকারের বিরল সাফল্য সমূহের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। কাউন্টার টেরোরিজম সংক্রান্ত শীর্ষ পর্যায়ের সিম্পোজিয়াম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূলে বর্তমান সরকারের গত ২.৫ বছরের সাফল্য এবং আইনি পদক্ষেপ সমূহের আন্তর্জাতিক প্রশংসা অর্জন। জোট নিরপেক্ষ আন্দোলনের প্যালেস্টাইন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ প্যালেস্টাইনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জাতিসংঘের সদস্য করে নেওয়ার বিষয়ে যে জোরালো প্রস্তাব করে তা প্যালেস্টাইন সহ উন্নয়নশীল দেশ সহ সকল সমমনা দেশ কর্তৃক বহুল প্রশংসা পেয়েছে। আন্তর্জাতিক শান্তি, গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে একটি রাষ্ট্র হিসেবে ৬৬তম অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক স্বীকৃতি এবং ভাবমূর্তি অর্জন। এগুলো মোটামুটি এই অধিবেশনে আমাদের অংশগ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মনে করি বাংলাদেশের সাফল্য এবং অর্জন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নভেম্বর মাসের মাঝামাঝি সম্ভবত 14-15 তারিখ উনি ঢাকায় সফরে যাবেন। জাতিসংঘের মহাসচিবের তারিখ মোটামুটি জানাতে পারলেন। প্রেসিডেন্ট ওবামার যাওয়ার ব্যাপারে কোনো এই ধরনের কোনো মাসের নাম বলতে পারেন কিনা? দেখুন, যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ওবামার দুবার দেখা হয়েছে, একই দিনে দুপুরবেলা সেক্রেটারি জেনারেলের লাঞ্চেও দেখা হয়েছে, আবার সন্ধ্যেবেলা মিশেল ওবামার সংবর্ধনা সভায় দেখা হয়েছে এবং তখন প্রেসিডেন্ট ওবামা নিজেই বাংলাদেশে যাবার তার আগ্রহের কথা জানিয়েছেন। আমরা আশা করছি তার এই যাবার বিষয়টি হবে, তবে কবে হবে
কি করে হবে সেটি নিশ্চয়ই দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সেটি ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে তো সেটা নিয়ে কোনো দিন তারিখ সেটা বলবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি কিছুক্ষণ আগেই বললেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রতিনিধি দল এসেছে এবার, তার সদস্য সংখ্যা 70। এর আগে দেখে আবার বলা হয়েছে ঢাকা থেকে 87। আসলে প্রধানমন্ত্রী সফর সঙ্গী কতজন ছিলেন এবং এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা কোনো টিম এসেছে কিনা তার সংখ্যা কত, একটা বিষয়। আর একটা বিষয় একই সাথে আমি যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শান্তির মডেল উপস্থাপিত হয়েছে, উনি নিজে উপস্থাপন করছেন এবং এজেন্ডা হিসেবে পরিগণিত হয়েছে, এই এজেন্ডা নিয়ে কবে আলোচনা হবে, কতদিনের মধ্যে হতে পারে এবং এটা কি রেজাল্টটা কি আসতে পারে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। প্রথম কথা হলো ওনার সফর সঙ্গীর সংখ্যা 70, আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা এই অধিবেশনে অংশগ্রহণের জন্য এসছেন তারা এই 70-এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো কর্মকর্তা কর্মচারী পর্যায়ে আরো কয়েকজন এসছেন। সেটি আমাদের সব সময় যে কোনো মিশনে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে জনবল কাঠামো, তাতে আমাদের এখনো মিশনগুলোতে কিন্তু যে জনবল আমাদের কাজ সঠিকভাবে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সেই তুলনায় অপ্রতুল। কাজে আমাদের যখনই এরকম বড় কোনো বিশ্ব সভায় অংশগ্রহণের বিষয় থাকে তখনই কিন্তু সেই মিশনে আমরা আমাদের হয় অন্য মিশন কিংবা মন্ত্রণালয় থেকে আমরা কর্মকর্তা কর্মচারীদেরকে পাঠাই সেই অনুষ্ঠানগুলো যেন সমন্বয় সাধন এবং সেগুলোকে সামগ্রিকভাবে সেগুলো যেন ভালোভাবে পরিচালনা করা যায় সেই জন্য। একইভাবে এখানেও আমাদের কয়েকজন কর্মকর্তা কর্মচারী তারা এসেছিলেন এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে যেমন আজকেই অনেকে চলে গেছে, বাকিরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাকিরাও চলে যাবে, কিন্তু 70 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের এই জনগণের ক্ষমতায়নের যে মডেলটি, দেখুন এই মডেলটি কিন্তু নতুন কোনো বিষয় জননেত্রী শেখ হাসিনার জন্য নয়। তিনি তার পুরো রাজনৈতিক জীবনী যদি দেখেন এবং একজন রাজনীতিকের জীবন, শেখ হাসিনার রাজনীতির জীবন শুধু তার ছাত্র রাজনীতির সময়কাল কিংবা তার গত 30 বছরের আওয়ামী লীগের সভাপতি হিসেবে সভানেত্রী হিসেবে যে রাজনীতির কাল শুধু কিন্তু তা নয়, এটি একটি ধারাবাহিকতার অংশ এবং সেখানে যদি আমরা জাতির পিতার রাজনীতির কথা ভাবি এটি কিন্তু সেই জনগণের ক্ষমতায়নই কিন্তু এর মধ্যে পুরোটা সময় জুড়ে এবং সেটিই মূল ভিত্তি, তার সাথে অন্য সবকিছু। এবং দেখুন এই যেমন মিলেনিয়াম সামিটে তিনি যখন বলেছিলেন তিনি সেখানেও জনগণের ক্ষমতায়নের কথা বলতে গিয়ে এই কোনো মিলিটারি শাসন সেটির বিরুদ্ধে তার যে বক্তব্য, তার যে সুদৃঢ় অবস্থান সেটি কিন্তু মিলেনিয়াম সামিটেও এখানে সেটি তিনি উল্লেখ করেছিলেন। এই জনগণের ক্ষমতায়নের বিষয়টি তিনি তার রাজনীতির মধ্যে দিয়ে এই ক্ষমতায়নই তার রাজনীতির মুখ্য বিষয়, মূল বিষয়, কেন্দ্রের বিষয়, আর এটির মধ্যে দিয়ে তার যে অভিজ্ঞতা অর্জন তিনি করেছেন তার থেকেই তিনি কতগুলো বিষয়কে মনে করেছেন যে এই একটি মডেল দাঁড় করানো গেছে যেখানে তিনি মনে করেন যে বিশ্বাস করেন যে এই বিষয়গুলোকে যদি যে কোনো দেশই হোক তারা যদি এই বিষয়গুলোর দিকে মনোনিবেশ করে তাহলে সেখানে মানুষের ক্ষমতায়ন সম্ভব এবং তার মাধ্যমে শান্তি অর্জন সম্ভব এবং সেটি একটি দেশের মধ্যে যেমন সেরকম অঞ্চলে সারা বিশ্বে সেটি সম্ভব এবং তার মধ্যে নানান বিষয় আছে, তিনি সেদিন বিস্তারিতভাবেই সেটি বলেছেন। ইনক্লুসিভনেসের কথা, যারা বঞ্চিত তাদেরকে নিয়ে আসা, মানুষের ক্ষমতা, এর সবগুলো দিকের কথা তিনি আলোকপাত করেছেন। এই বিষয়টি নিয়ে আমাদের এই জাতিসংঘ সাধারণ পরিষদের এজেন্ডাতে এটি অন্তর্ভুক্ত হয়েছে। এটি আলোচনায় আসবে সম্ভবত এবছরের অক্টোবরের
10 থেকে 14 এর মধ্যে স্পেশাল একটা ইভেন্ট হবে এখানে। আর এরপরে ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি যে আলোচনার মাধ্যমে হয়তো রেজলিউশন আকারে হয়তো গৃহীত হবে। তবে একেবারে খুব দিন তারিখ বলে তো বলা সম্ভব না, এটি আশা করছি এটাই টাইম ফ্রেম। আর এর বাইরে কি আর প্রশ্ন ছিল? যারা প্রশ্ন, এক্সকিউজ মি, আপনি বলেছেন যে আমাদের মাননীয় ইন্ট্রোডিউস করবেন, আপনাদের পরিচয় দিয়ে একটু প্রশ্ন করলে ভালো হয়। ওই একটু কাইন্ডলি রেকর্ড নিজেকে ইন্ট্রোডিউস আমার নাম করুন। নাজমুল হাসান, সাপ্তাহিক পরিচয় বলে একটা পত্রিকা প্রকাশ করি। আপনি বলেছেন যে একটু আগে যে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র এশিয়ান গভর্নমেন্ট হেড ছিলেন উপস্থিত। কিছুদিন আগে প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটা অনুষ্ঠানে বলেছিলেন ডক্টর ইউনূসের ব্যাপারে, এবং ওনার মানে প্রতিক্রিয়াটা ছিল বাংলাদেশের জন্য খুব নেতিবাচক একটি ব্যাপার, যদি আমি ব্যাপারটা উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু এই ব্যাপারে এই ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা সবাই জানি যে উনি ক্লিনটন পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ উপস্থিতির সময় প্রেসিডেন্ট ক্লিনটনের সাথে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রকম কথাবার্তা হয়েছে যে এই বিষয়গুলো ক্লিনটন কি নিজেই ধরনের কোনো কিছু রেজ করেছেন কিনা? কারণ পরের দিন আমরা দেখেছি আরেকটা অনুষ্ঠানে প্রফেসর ইউনূস সাহেব সরাসরি বলেছেন যে সরকার গ্রামীণ ব্যাংকে 33% শেয়ার হোল্ড করে কিন্তু গ্রামীণ ব্যাংকটাকে দখল করতে চাচ্ছে, এই ধরনের একটা স্টেটমেন্ট আমাদের দেশের নিউজ মিডিয়াগুলোতে এসেছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট ক্লিনটনের কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা? আমার জানা মতে এই ধরনের কোনো কথা হয়নি। থ্যাংক ইউ। আর বাকি অন্য কারো মন্তব্য সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না। আর গ্রামীণ ব্যাংকের আইনগত অবস্থানটা কি, এটি কি ধরনের প্রতিষ্ঠান, সেই সম্পর্কে আমি ভিন্ন জায়গায় বাংলাদেশের অবস্থান, আইনগত অবস্থান সেগুলো সব তুলে ধরেছি। এখানে হয়তো আবার বলবার দরকার নেই। এটি একটি স্ট্যাটিউটরি বডি, সেই হিসেবে কত পার্সেন্ট সরকারের শেয়ার তার থেকেও বড় কথা এটি স্ট্যাটিউটরি বডি হিসেবে এর উপরে আইন হিসেবেই যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে এখতিয়ার সে বিষয়টি এখানে প্রণিধান করবে। যে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার পর অনেক বিশ্ব মিডিয়ায় বিষয়গুলো আসছে, অনেকে বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি, আসলে কি কোনো সম্পর্কে অবনতি হয়েছে কিনা সে বিষয়টা ক্লিয়ার করবেন? দেখুন, প্রথম কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেক পরিচিত একজন ব্যক্তি, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, কিন্তু তিনি একজন ব্যক্তি। আর যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, দুটি রাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিটি কিন্তু বহুমাত্রিক এবং অনেক বিস্তৃত একটি বিষয়, এবং সেখানে একটা ধারাবাহিকতার ব্যাপার থাকে, এবং তার মধ্যে এত খাতে সেই সম্পর্ক। ভেবে দেখুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কত বড়, সেটা যদি অল্প কথায় বলতে যাই, যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্যস্থল। আমাদের যত সরাসরি বিদেশি বিনিয়োগ তার সবচেয়ে বড় উৎসস্থল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ হোক, কাউন্টার টেরোরিজম হোক, কাউন্টার এক্সট্রিমিজম হোক, ফুড সিকিউরিটি হোক, নারীর ক্ষমতায়ন হোক, এই সব বিষয়গুলো নিয়ে, ক্লাইমেট চেঞ্জ হোক, যেগুলো এখন গ্লোবালি এই দেশ এবং আমাদের দেশ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়ের এজেন্ডাতেই খুব বড়, এবং বিশ্বব্যাপী এগুলো এখন সবচেয়ে বড় এজেন্ডা। সেই সব এজেন্ডাগুলোকে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। কাজেই এই দুটো দেশের যে এই বহুমাত্রিক ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তির কোনো একটি বিষয় সেটি দিয়ে উন্নতি অবনতির কোনো কিছু আসলে ওই দৃষ্টিতে দেখবারই আমি মনে করি না কোনো সুযোগ আছে বা কোনো যুক্তি আছে। এবং আসলে এই গত কিছুদিনে, গত বোধহয় 8-9 মাসে 10 মাসে এক্সপোর্ট গ্রোথ
যুক্তরাষ্ট্রে আমাদের প্রায় 40 মাস। এবং এটা তো যা প্রজেকশন যা তাতে প্রায় 6 বিলিয়নে হয় প্রতিটি দিনে এই পৌঁছবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি শিহাবুদ্দিন কিসরু, বাংলা নিউজ 24। আপনি আপনার বিশদ বক্তব্যে বাংলাদেশের সাফল্যের কথা বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একজন ডেপুটি সেক্রেটারি আপনার হোটেলে এসে দেখা করাটা খুবই সিগনিফিকেন্ট। এইটা সম্পর্কে আমি জানতে চাই। আর একটা হচ্ছে যে প্রশ্ন করে আপনার সাথে পারা যাবে না, আপনি কাইন্ডলি এলাবোরেট করলে হবে যে আমাদের রাশিয়ার সাথে যে বৈঠকটা, যেটা আমাদের বিশেষ করে সম্ভবত রূপগঞ্জ বিষয়টি এখানে উল্লেখযোগ্য, এটা একটি জাতের উপর। আর আপনার পররাষ্ট্রনীতিতে আমরা দেখছি একের পর এক, বিশেষ করে 40 বছরের ভারতের সঙ্গে যে সম্পর্ক, এটাকে যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচকভাবে দেখছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ চায়না সম্পর্কের অগ্রগতি কিংবা তার আপনার ভিউটা কি? চায়না বাংলাদেশ মোটামুটি আগামী 3 দিন ধরে বলবার মতো সব প্রশ্ন করে ফেলেছেন এক প্রশ্নের মধ্যে। আচ্ছা, প্রথমটি আপনি বলেছেন উইলিয়াম বার্নস, তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট। তিনি আমার হোটেল সুইটে আমার সঙ্গে সাক্ষাৎ করেন আজকে শুক্রবার 3:30 সময়, এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম ব্লেকও ছিলেন, এবং তাদের আরেকজন কর্মকর্তা ছিলেন, জি, বাংলাদেশ ডেস্ক অফিসার। আমাদের আলোচনার মধ্যে যেই সব বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হলো যে আমাদের দুই দেশের মধ্যে এই যে সহযোগিতার ক্ষেত্রগুলো এবং আমাদের মধ্যে যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো। তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের ওই অঞ্চলে, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, এইসব বিষয়ে তাদের একটি অব্যাহত সেখানে এঙ্গেজমেন্ট আছে, এবং সেই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখছি, আমরা সেখানে আমাদের দিক থেকে কি ধরনের আমরা সম্পর্ক সেখানে দেখছি, কি রকমের সহযোগিতার সম্ভাবনা দেখছি, এই বিষয়গুলো মূলত আলোচনার কেন্দ্রে ছিল। তার পাশাপাশি আমাদের দিক থেকে অবশ্যই আমরা আমাদের যে কিছু দাবি আছে, চাহিদা আছে, সেইগুলো আমরা তুলে ধরেছি। তার মধ্যে যেমন আমাদের শুল্কমুক্ত কোটামুক্ত অধিকার, এবং সেটি কেন আমাদের দেওয়া উচিত, সেই বিষয়গুলো খুব জোরালোভাবে তুলে ধরা, যে বাংলাদেশ আমরা বিশ্বে আজকে যে বিষয়গুলোকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, তার প্রত্যেকটি বিষয় বাংলাদেশে অভূতপূর্ব সাফল্য, অগ্রগতি অর্জিত হচ্ছে, এবং বাংলাদেশ সব একেবারে সঠিক বিষয়গুলোতে তার সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও ঠিক সেই বিষয়গুলোতে বাংলাদেশ তার মন দিচ্ছে, তার মনোযোগ যেমন দিচ্ছে, একই সঙ্গে তার অর্থও সেখানে বিনিয়োগ করছে। নারীর ক্ষমতায়ন, শিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বিষয়গুলো, এবং আমাদের পরিবেশ সংরক্ষণ, এই সবগুলোতে, এবং আমরা আমাদের কোনো কারণে নয়, উন্নত বিশ্বের কারণে যে সংকট, পরিবেশগত যে সংকটটি দেখা দিচ্ছে, যার সবচেয়ে বড় শিকার হব আমরা, জলবায়ু পরিবর্তন। এই যে এত চ্যালেঞ্জের মুখে আমরা, বাংলাদেশ ছোট্ট একটি ভৌগোলিকভাবে ছোট্ট একটি দেশ, অথচ এত বিরাট জনসংখ্যা, এবং আমি তাদেরকে বলেছি যে বাংলাদেশের যে ঘনত্ব, জনসংখ্যার যে ঘনত্ব, সেই ঘনত্ব যদি যুক্তরাষ্ট্রের হতে হয়, তাহলে পৃথিবীর এই 700 কোটি মানুষকে এই ইউএস টেরিটরির মধ্যে আনতে হবে, এবং তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? বাংলাদেশ কিন্তু এই ঘনত্ব নিয়ে এর প্রতিটি মানুষকে খাবার জোগাড় করবার ব্যবস্থা বাংলাদেশ করছে,
এই যে বাংলাদেশের এত বড় অর্জন, এই অর্জনটি শুধু মৌখিক স্বীকৃতি নয়, শুধু কোনো পুরস্কার দিয়ে স্বীকৃতি নয়, কাজে স্বীকৃতি সেটি প্রয়োজন। এবং সেই কাজের স্বীকৃতিটি কি? আমরা আমাদের যে পণ্য আছে, রপ্তানি পণ্য আছে, সেই রপ্তানিযোগ্য পণ্যের শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার এই দেশে দেয়া, যাতে আমার এত উচ্চ শুল্ক গুনতে না হয়। এবং সেই উচ্চ যেই শুল্ক আমরা গুনতে হচ্ছে আমাদের, সেই টাকাটি আমরা তাহলে আমাদের এই সব খাতে আমরা আরো বিনিয়োগ করতে পারি, আমাদের জন্য অনেক সহজ হবে। আর আমরা স্বল্পোন্নত একটি দেশ হিসেবে এটি তো আমাদের প্রাপ্য। কাজেই আমি তাদেরকে বলেছি যে এর মাধ্যমে সারা বিশ্বের কাছেও যুক্তরাষ্ট্র একটি মেসেজ দিতে পারবে যে যাদের পারফরমেন্স ভালো, যারা তাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা সব ক্ষেত্রে তাদের অর্জন ভালো, তারা বিশ্ব শান্তির জন্য অবদান রাখে, এইরকম একটি দেশ বাংলাদেশ এখন একটি মডেল দেশ। এই দেশকে এই শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার দিলে অন্য সব দেশও অনুপ্রাণিত হবে যে ভালো কাজ বিশ্বে পুরস্কৃত হয়, এবং পুরস্কৃত শুধু পুরস্কার দিয়ে না, কথা দিয়ে না, কাজ দিয়ে। এবং আমি মনে করি যে এটি বাংলাদেশের প্রাপ্য। সে বিষয়টি তুলে ধরেছি।